হ্যাঁ হ্যাঁ, ফি আমানিল্লাহ। আজকে প্রথমেই সবার কাছে আমু বিনীত টাটা। অনুরোধ করছি, অবশ্যই শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনে কমেন্ট করবেন, কেমন? মেয়েকে বিদায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা নাস্তা পানি বানালাম, সবাই একসাথে মিলেমিশে খেলাম। আর আজকে মেয়ের ভার্সিটিতে প্রেজেন্টেশন ছিল, কখনো শাড়ি পরে বাহিরে যায় নাই। আর আমি খুব ভালো শাড়ি পরতেও পারি না, পরাতেও পারি না, তো কোনো রকম মেয়েকে পরিয়ে দিলাম। যদিও কখনো শাড়ি পরে বাহিরে যায় নাই, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। চুলায় টমেটোর টকটা বসাই দিয়েছি। আর এই তো এই শাক পাতাগুলা আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে, মিষ্টি কুমড়ো শাক। তো এটা কাটাকুটি করার জন্য বসে পড়লাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলিয়ে আছে। তো কী দিয়ে রান্না করব শাক পাতাটা অনেক চিন্তা করছি। তারপর ভাবলাম যে একদম ছোট ছোট চিংড়ি মাছ একটু আছে, অনেক দিন আগের অল্প একটু চিংড়ি মাছ ফ্রিজে আছে, সেটা দিয়ে শাক পাতা রান্না করব। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। লাইকের কথা বলতে বলতে আমরা সবাই কিন্তু হাঁপিয়ে গেছি। খুব বেশি কেউ ভিডিও দেখে না, যারা দেখেন তাদের কাছে অনুরোধ করছি, কমেন্ট না করে একটা লাইক করলে অনেক উপকার আছে। কারণ লাইক সংখ্যা বেশি পড়লে মনের মধ্যে একটা শান্তি কাজ করে যে আজকের ভিডিওটা সবাই পছন্দ করেছে, অনেক বেশি লাইক করেছে, এই আর কি। তারপর বাকিটা সবার ইচ্ছা। আর শাক পাতা কাটার সময় এই যে আঁশগুলো আছে শাকের মধ্যে, এই আঁশগুলা সুন্দর করে পরিষ্কার করতে হবে, নতুবা শাক কিন্তু হজম হবে না। হজম না হলে পেট খারাপ করবে, পেট খারাপ করলে সমস্ত শরীরটাই খারাপ করবে। এই যে দেখেন, এই যে এইভাবে করে টান দিলে মাঝখানে যে আঁশটা আছে সেটা উঠে যায়। আজকে আকাশটা অনেক কি বলে মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখনো রোদ উঠে নাই, প্রায় 12টা বেজে গেছে, এখনো রোদ উঠে নাই। যে কোনো শাক পাতা খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু শাক পাতা কাটা বাছা করতে একটু সময় লাগে। আর ফ্লোরে একদম বসতে পারি না, নিচে বসলে উঠতে পারি না, উঠলে আবার দাঁড়ানো থাকলে বসতে পারি না। কোমরে এত বেশি বেশি ব্যথা হয়, শরীর ব্যথা করে, কোমর ব্যথা করে, পায়ের তালু ব্যথা করে। ব্যথায় ব্যথায় জীবনটা একদম ঝাড়াপাড়া হয়ে গেল। আমার মতো এত এত ব্যথা কোন কোন আপুর আছে বা ভাইয়ার আছে জানাবেন। আমার মাঝে মধ্যে মনে হয় আমার কি এরকম একার হচ্ছে না সবার এমন হচ্ছে। তবে হ্যাঁ, অনেকের সাথে কথা বলি যখন, আমার বান্ধবীদের সাথে, সেদিন একজনের সাথে কথা বললাম, ও বললো যে আর বলো না, ব্যথায় শরীরের অবস্থা খুব খারাপ। তখন মনে হলো তাহলে আমার একার না, অনেকেরই আছে এই সমস্যাটা। আসলে এই যে আমরা যেসব খাওয়া দাওয়া করি এগুলার মধ্যে নানা ধরনের কীটনাশক থাকে, তারপরে যে কি যেন বলে না, এগুলা ফরমালিন থাকে। এগুলার কারণে শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর শাক পাতা কাটাকুটি করতে করতে দেখেন কত কত কথা বলে ফেলছি আমি। মন খুলে কথা বলার মতো কেউ নাই, যার সাথে কথা বলি তাকেই কেমন যেন ভয় লাগে। আর ওই যে আমরা প্রায় সময় বলে থাকি না, কাছের মানুষ, আপন মানুষ, যাদেরকে কাছের মানুষ আর আপন মানুষ মনে করবেন তারাই সবচেয়ে বড় দূরের মানুষ। তাদের কাছ থেকে দূরে থাকবেন। আপন মানুষ বলে এখন আর পৃথিবীতে কেউ নাই। সবাই সুযোগ সন্ধানী, ঘর থেকে বাহির পর্যন্ত সব সুযোগ সন্ধানী।
আজকে আপনি একটা কথা বলবেন, কালকে সেই কথাটাকে ক্যাশ করবে, মানে সেই কথাটাকে ভিত্তি করে আপনাকে দুইটা কথা শোনাবে। এই হচ্ছে বিষয়টা। তা আপন মানুষ বলে পৃথিবীতে কেউ নাই, এটা হচ্ছে চরম বাস্তবতা। আমার জীবনে আপন মানুষ বলে কেউ নাই, আমি নিজেই নিজের আপন, নিজেই নিজের আপন, নিজেই নিজের পর। আর বাকি যারা আছে ওগুলাকে আমি গণায় ধরি না। বাকি কেউ আমার লাইফে আপন নাই। অনেকে মনে করছেন আজকে আপু বোধহয় রেগে আছে। না, রেগে না, বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম। রাগ করে কি হবে, কার সাথে রাগ করব? আমি কোনো মানুষকে সেইভাবে কাউন্ট করি না। যাদেরকে কাউন্ট করি না তাদের উপর রাগ করে লাভ আছে বলেন? অযথাই। মানুষকে বেশি বেশি পাত্তা দিবেন, বেশি বেশি মূল্যায়ন করবেন, তারাই কি করবে জানেন? আপনার বুকের উপর বসে দাড়ি গোফ কামাবে। আর বিড়ালের যন্ত্রণায় কথা বলতে পারছি না, বিড়াল সারাক্ষণ মিউ মিউ করতেই থাকে। কি রে বাবা! আর রাতের বেলা শুরু হয়ে যায় ওয়াজ মাহফিল। রাতের বেলা না, দুপুরের পর থেকে শুরু হয়ে যাবে, একদম অনেক রাত পর্যন্ত ওয়াজ হয়। ভালোই লাগে, কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমি কাটাকুটি করি, থাকেন আমার সাথে। টমেটোর টকটা আমি 1 চিমটি 5 ফোড়ন, অল্প একটু রসুন আর 2টা শুকনো মরিচ দিয়ে বাগার করে নিলাম। তারপর খুব ভালো করে জাল করে তারপর নামিয়ে নিলেই রান্নাটা হয়ে গেল। চুলায় ভাত বসাই দিয়েছি আর একটা একটা রান্না করছি, একটা একটা শেয়ার করছি। পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো কাটাকুটি তো করাই আছে। তারপর হচ্ছে অল্প একটু চিংড়ি মাছ ছিল আর একটা আলু কাটাকুটি করে নিয়েছি। আর এই তো শাক পাতাটা আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 1 হাঁড়ি পানির মধ্যে ভিজাই রেখেছি। যখন শাকটা আমি ধুচ্ছিলাম তখন হাতটা যেন একটু কেমন কেমন লাগছিল, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা শুনছেন দেখছেন, আবার বলছি অবশ্যই লাইক করবেন কেমন। আর এই তো শাক পাতা রান্না করার জন্য কড়াই বসাই দিয়েছি। আমি সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর পরিমাণ মতো পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ হালকা একটু ভাজাভুজি করে নিলাম। পরিমাণ মতো অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভাজাভুজি করে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে রান্না করলে রান্নাগুলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর এখানে লবণ দিয়েছি, একটু রসুন দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, অল্প করে একটু মরিচের গুঁড়া দিলাম, যদিও কাঁচা মরিচ ব্যবহার করেছি। শাক পাতা রান্নার ক্ষেত্রে মশলা যত কম হবে খেতে ততই ভালো লাগবে। আর কি করলাম, এখানে সব মশলার সাথে আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা একটু উল্টে পুল্টে নাড়াচাড়া করে কষাই নিলাম। আর রান্না করার জন্য এখানে কি করলাম, অল্প করে একটু পানি দিয়ে দিলাম। প্রতিটা রান্নার ক্ষেত্রে একটা নিয়ম মেনটেন করতে হয়, তাই না? তো যাই হোক, রান্না আমরা সবাই পারি, রান্না নিয়ে বিশেষ কিছু বলার নাই। রান্না ছাড়া আর কি বা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি খুঁজেও পাই না। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে ভিডিওগুলো সুন্দর করার জন্য। আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি আবার কি করলাম, উল্টে পুল্টে একটু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে লেগে না যায়। আর আপনাদের সাথে বক বক করতে করতে আলু চিংড়ি মাছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কি করছি, শাক পাতা দিয়ে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে, প্রথমে কিন্তু শাক পাতা দেখতে মনে হয় অনেকগুলা,
আর যখন চুলায় দিয়ে ফেলি তখন কিন্তু ধীরে ধীরে শাক পাতাগুলা একটু নরম হয়ে যায় আর পরিমাণে অল্প হয়ে যায়, তাই না বলেন? আর আজকে কি যেন বলেছিলাম যে আপন মানুষ কারা বা পর মানুষ কারা। আসলে দুনিয়াতে মানুষ চেনাটা এখন দায় হয়ে গেছে। যাদেরকে আজকে অনেক বেশি ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ মনে করছি, 2 দিন পরে তার মুখোশ খুলে গেলে দেখি সে শয়তানের আরেক রূপ। তো বিষয়টা হচ্ছে এটা, সে কারণে কোনো মানুষের সাথে খুব বেশি মেশা যাবে না, সেটা ঘর থেকে বাহির পর্যন্ত। আমি কিন্তু কখনো শুধুমাত্র বাহিরের মানুষকে বলি না, আমরা যারা ঘরের মানুষ মনে করি, কাছের মানুষ মনে করি, আসলে তারা ভণ্ড, প্রতারক বেশি হয়। প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, প্রয়োজনে আপনার কাছ থেকে দিনের পর দিন অনেক ধরনের সুবিধা নেবে। যখন সুবিধা নেওয়া শেষ হয়ে যাবে তখন ধীরে ধীরে তাদের মুখোশগুলা উন্মোচন হবে। আর তখন আপনি কি দেখবেন জানেন? এদের চেয়ে ভয়ঙ্কর প্রাণী আর কেউ নেই। তাদেরকে যদি আপনি পশু প্রাণীর সাথে তুলনা করেন তখন সেই পশু প্রাণীকে অপমান করা হবে। পশু প্রাণীরাও অনেক বেশি ভালো, তারা মানুষের মতো এতটা হিংস্র হয় না, কৃতজ্ঞতা বোধ স্বীকার করে, অকৃতজ্ঞ হয় না। জানি না আমি বোঝাতে পারলাম কি না। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আর আরেকটা কথা হচ্ছে, মেয়ে যখন যাচ্ছিল জিজ্ঞেস করেছিলাম তোমার জন্য কি রান্না করব, তখন সে আমাকে বলেছিল আমার জন্য আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করো। সে তো শাক পাতা খাবে কিনা জানি না, আসলে বাচ্চারা কিন্তু শাক পাতা খেতে একদম পছন্দ করে না। অনেক জোর করে সবসময় অনুনয় বিনয় করে বলি একটু শাক পাতা খাওয়ার চেষ্টা করো, নতুবা শারীরিক সমস্যা হবে, চোখে সমস্যা হবে। তো এই আর কি, খায় না যদিও, আমার বলা আমি বলি। তারপর আলুটা ভেজে নিলাম, ডিমটা ভেজে নিলাম, মশলা কষাই নিয়ে খুব ভালো করে রান্না করে নিলাম, সাথে একটা টমেটো দিয়েছিলাম। আর ডিম রান্নাটা হয়ে গেছে। অনেক বকবক করেছি, কথায় ভুলভ্রান্তি থাকলে, কারো মনে কষ্ট লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, সত্য কথা সবাই হজম করতে পারে না, আর সবার হজম করার ক্ষমতাও থাকে না। এই হচ্ছে ডিম রান্নার ফাইনাল লুক। আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।